এবার আলোচনায় ২০ জানুয়ারি। আগামী ২০ জানুয়ারিকে সামনে রেখে ভারতের বিজেপির রাজনীতিবিদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি, তারপর ২০ তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে তাতাবার চেষ্টা করছেন। জানিয়ে দিব সর্বশেষ বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। আমরা গরিব মানুষ, আমরা যাতে আমাকে কাজ যদি বন্ধ করে দেয় তাইলে আমরা মনে করলেন যে ছুরি মাইরা তারে মাইরা লাভ। আগামী ২০ তারিখ বা ২০ তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? এটা বুঝিনে যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। ইউনূস স্যারকে আজকে এই গদিতে বসাইছি, তার ফল কি আমরা এই দাঁড়ে দাঁড়ে বেরোবো। সাধারণ রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ঘাট শ্রমিক আমরা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করব। নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের আর্তনাদ। শিকার মানে কি ভাই, একটু ভালো মতো বলবেন? কথা বলতে পারে 7 দিনে একবার 10 মিনিট, 2 মাস হলে কথা বলতে দেয় না। এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো। পুলিশ যেভাবে আসে প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ অত পরিষ্কার নেই আর কি। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। এদিকে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী জানুয়ারির ২০ তারিখে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। আগামী ২০ তারিখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে আসার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামী ২০ তারিখ বা ২০ তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে? ভারত কি কোনো পরিকল্পনা করেছে? একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও দেখে মনে হচ্ছে যে ২০ তারিখের পর বা ২০ তারিখের পর ইউনূস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে। মানে ইউনূস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন, কোন দিকে যাবেন দিশা বিষয় হারাই ফেলতে পারেন। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ, চলুন আগে শুনে আসি। আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি, তারপর ২০ তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে তাতাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। এদিকে আবার খেটে খাওয়া একজন রিকশা চালক বলেন, আমার প্রতিদিনের রোজগারের আয় যদি সরকার বন্ধ করে তাহলে সরকারকে ছুরি দিয়ে মেরে দিব। আর আমরা গরিব মানুষ, আমরা যাতে কাজকর্ম করে খাইতে পারি, আমরা যাতে ছুরি না মারি তো ওর কলিজার ভিতরে আমাকে কাজ যদি বন্ধ করে দেয় তাইলে আমরা মনে করলেন যে ছুরি মাইরা তারে মাইরা লাভ। আমার কথা হইলো এইটা, আমি এই দুনিয়াতে চলে যাবো, এই দুনিয়াতে থাকুম না। যদি আমার কর্ম, আমার কাজ যদি বন্ধ করে দেয় কোন সরকারে, তাইলে এই সরকার এই দুনিয়া রাখুম না। সেই রিকশা চালক আরো বলেন যে দেশের জনগণ হয়েও আমার দাম নাই, একদিন তো মরেই যাব, সাথে তাদের কেউ মেরে আমিও মরে যাব, এমন মন্তব্য করেন এই রিকশা চালক। শুধু তাই নয়, ঢাকার এক মেডিকেলে ডক্টর না থাকায় নার্স ভুল ট্রিটমেন্ট দেওয়াতে রোগীর খিঁচুনি উঠে গেলে একটি সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 2 রোগী। নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বজনদের আর্তনাদ। হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য ভর্তি হন মল্লিক ও জহির নামে 2 রোগী। অন্যদিকে আবার নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের রাব্বি বলেন, যারা অবৈধ সরকার রয়েছে বাংলাদেশে, তারা দেশের যে বাজে পরিস্থিতি তৈরি করেছে তাদেরকে আগামীকালের মধ্যে পদত্যাগ করে দেশ থেকে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী রাব্বি। এটা বুঝিনে যে কোটা আন্দোলনের টিকটিকি
বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। সুতরাং এদের একটা কোনো সাংবিধানিক ভিত্তি নাই, একটা কোনো বেস নাই। আমি মনে করি যত দ্রুত সম্ভব কালকে সকালে তাদের দায়িত্ব ছেড়ে দিয়ে মাপ চেয়ে নাকে খত দিয়ে চলে যাওয়া উচিত, কারণ তারা আলটিমেটলি তারা এটাকে নিয়ে ছেলে খেলা করছে। ফলে সমন্বয়কটাকে এখন মানুষ গালি হিসাবে নিচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে। এটা তাদের কারণে হচ্ছে, এটা কিন্তু আমাদের কিছু করতে হয়নি বা অন্য কারো করতে হয়নি, তাদের কর্মকাণ্ডের কারণে বিতর্কিত একটা স্টেপ নিচ্ছে, হুট করে একটা কথা বলছে। তাদেরকে মানুষ নতুন দিনের আলোকবর্তিকা মনে করেছিল, তারা এখানে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, কবর দাও, ছিঁড়ে দাও, মেরে দাও, এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেটাকে মানুষ সাধারণ এক সভ্য সমাজ কোনোভাবে গ্রহণ করছে না। রূপায়া তঞ্চঙ্গার মাথায় 12টি সেলাই দেখে এই দায় রাষ্ট্রকে নিতে হবে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তঞ্চঙ্গার মাথায় 12টা সেলাই, এই 12টা সেলাই আসলে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের ক্ষতকে নির্দেশ করে। যেই ক্ষতটা আসলে আজকের আমাদের যে বিভিন্ন জায়গায় যে সীমাবদ্ধতা, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা যাদেরকে ইন্টেলিজেন্স ফোর্স থেকে শুরু করে বিভিন্ন নাম দিচ্ছি, তাদের সীমাবদ্ধতাকে প্রকাশ করে। আজকে আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে আজকে একটা গোষ্ঠী হাতে স্ট্যাম্প নিয়ে আরেকটা গ্রুপের উপরে হামলা করে। এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো, পুলিশ যেভাবে আসে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে। সেই সাথে বাংলাদেশ পুলিশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন এই সমন্বয়ক সার্জিস আলম। এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো, পুলিশ যেভাবে আসে। এদিকে আবার কারাগারে নিজেই বৈষম্যের শিকার বলে দাবি করেছেন সাংবাদিকের সামনে এই জুনায়েদ আহমেদ পলক। বৈষম্যের শিকার মানে কি ভাই, একটু ভালো মতো বলবেন? কথা বলতে পারে 7 দিনে একবার 10 মিনিট, 2 মাস হলে কথা বলতে দেয় না, ফ্যামিলির সাথে কথা বলতে দেয় না। আমি নিজেই তো বৈষম্যের শিকার। মতিঝিলে আদিবাসী ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ, গণমাধ্যম থেকে জানা যায় এখন পর্যন্ত আহত হয়েছে 20 জন। সব বাধা পেরিয়ে এনসিটিবির সামনে ফ্যাসিবাদের মহড়া হয়েছে, এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না। দেশের এমন পরিস্থিতি, বকেয়ার দাবিতে রাস্তায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের হাজার হাজার শ্রমিকের ঢোল। তাদেরও অনেক দাবি দাবা রয়েছে যা মিডিয়ার সামনে তারা প্রকাশ করেন। আমাদের কর্ম চাই, আমাদের প্রতিষ্ঠান খুলে দেয়, আমাদের আর কোনো দাবি নাই। ডক্টর ইউনূস স্যারকে আজকে এই গদিতে বসাইছি, তার ফল কি আমরা এই দাঁড়ে দাঁড়ে বেরোবো। গত ইয়েতে আমার ছেলে ফর্ম ফিল আপের টাকাটা পর্যন্ত আমি দিতে পারি নাই। এর একটা বাপের লজ্জাজনক, দুঃখজনক কি হতে পারে? পরিশেষে আগামী নির্বাচন কেমন ভাবে হলে দেশের মানুষ ভালো থাকবে, এই নিয়ে বিশ্লেষণ করেন একজন রিকশা চালক। আমরা সাধারণ রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, ঘাট শ্রমিক আমরা সকলেই নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করে যারা যারা এমন সিস্টেমে নির্বাচন হবে যার পার্লামেন্ট বেশি হবে সে প্রাইম মিনিস্টার গঠন করবে, তারপরে যে পার্টি থাকবে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করবে। কোনো বেসিক্যালি ডাইরেক্ট কোনো সরকার কোনো মন্ত্রণালয় গঠন করতে পারবে না। যদি দেশে গণতন্ত্র থাকে তাহলে আমার এটা থাকবে, যদি গণতন্ত্র না থাকে তাহলে ওই এককভাবে হয় জিয়াউর রহমানের ছেলে, হয় মুজিবারের মাইয়ে, এরা যেভাবে চালাই যাচ্ছে এভাবেই চলতে হবে। আর যদি গণতন্ত্র হয় যার পার্টি সমর্থন কম সেও সমাজ কল্যাণ একটা মন্ত্রণালয় পাবে, তার ভিতরেও 3টে মন্ত্রী থাকবে। আমি হিন্দুদেরকে বলবো না ওদেরকে মন্ত্রিত্ব দিয়ে না, হিন্দুদেরকেও মন্ত্রিত্ব দিতে হবে, হিন্দুদেরকেও প্রতিনিধি দিতে হবে এবং হিন্দুদেরকেও এদেশের সম্মান প্রদান করতে হবে। আপনারা হিন্দুদেরকে মারলেন, মুসলমানকে সম্মান করলেন তা না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ভিডিও ফুটেজ নিয়ে নেট পাড়ায় তোলপাড়। আমাকে যে দায়িত্ব দিও, দেশ চালানোর দায়িত্ব দিও, তাতে বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট?
না, বলছি যে আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেত ভালো, না হলে আমাদের কপাল খারাপ। প্রকাশ্য রাস্তার মধ্যে, বাজারের মধ্যে, বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার, সরকার দেখতে পাচ্ছে না কেন? সরকারের চোখ অত পরিষ্কার না আর কি। একজন সরকারের কাছে এমন বক্তব্য আশা করেনি দেশের আমজনতা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।